দীপ্ত সংবাদে। স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে আজ যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাবলুর রহমান বারী। বাবলু, প্রধান উপদেষ্টা কখন আবু সাইদের বাড়িতে যাচ্ছেন আর সেখানে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। আপনি ফৌজি, আপনি যেমনটি বলেছেন, আমি এই মুহূর্তে রয়েছি যে আপনি জানেন যে বৈষম্য কোটা আন্দোলনের যে নিহত যে আবু সাইদ, সেখানে কিন্তু আসলে এই কবরস্থানের পাশে রয়েছি। আপনাকে জানিয়ে রাখি, সকাল 10টা নাগাদ কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু আসার কথা রয়েছে। তিনি আসার উপলক্ষে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে ব্যাপক পরিস্থিতি গ্রহণ করা হয়েছে এবং আর্মি এর থেকে শুরু করে যারা আছে আপনার বিজিবি এবং অন্যান্য যারা সদস্য, তারা কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করছে। আপনি জানেন হয়তো উনি 10টা এখন বেজেই গেছে, এখন কিন্তু উনি আসেন, হয়তো আরও কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি এসে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই উপলক্ষে কিন্তু এই যে কবরস্থানের পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে এই যে সিচুয়েশনটা, সেটি কিন্তু আসলে এখানকার যে পরিস্থিতি, সেটি কিন্তু আসলে সাধারণ জনগণ থেকে এলাকাবাসী এবং তারা কিন্তু অনেকেই এসেছেন। এবং এখানে তিনি যখন আসবেন, আজকের অন্তর্বর্তীকালীনের যে প্রধান উপদেষ্টা, তিনি আসলে আসবেন, সেই কবর জিয়ারত করবেন এবং সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি ব্রিফ করবেন এবং তাদের যে আবু সাইদের যে বাড়ি, তার বাবা বা তাদের যে গার্ডিয়ান, তাদের সাথে আসলে তিনি কথা বলবেন। আসলে এই রংপুরে কিন্তু আসলে যে এই কোটা আন্দোলন, যে ইংরেজি বিভাগের শিক্ষার্থী যে আবু সাইদ, তিনি কিন্তু একজন মেধাবী শিক্ষার্থী। তিনি কিন্তু আসলে এই পীরগঞ্জের এই সন্তান। সেই ক্ষেত্রে কিন্তু আসলে যে কোটা আন্দোলন তিনি নিহত হয়েছেন, এখানে আরও অনেকেই রয়েছে, তারা আসলে এসেছেন। তাকে এর আগে ছাত্র যারা ছিল, তারা কিন্তু আসলে তার কবর জিয়ারত করছেন এবং হয়তো কিছুক্ষণের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এসে যাবেন, এই প্রত্যাশা করতেছে। এই উপলক্ষে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে আসলে সার্বিক নিরাপত্তা কিন্তু এখানে জোরদার করা হয়েছে। তো এই ছিল আমার কাছে রংপুরের পীরগঞ্জ থেকে আবু সাইদের কবরস্থানের পাশ থেকে সর্বশেষ তথ্য। ফৌজিয়া। ধন্যবাদ বাবলুর রহমান বারী। রংপুর থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন তিনি। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শুক্রবার ওয়াশিংটনের রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। জয় বলেন, তার মা অফিসিয়ালি পদত্যাগ করেননি, কারণ সে সময় তার হাতে ছিল না। শেখ হাসিনার পরিকল্পনা ছিল একটি বিবৃতি দেওয়ার পর পদত্যাগপত্র জমা দিবেন, কিন্তু আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনমুখী পদযাত্রা শুরু করে দেওয়ায় তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেননি। তাই সাংবিধানিকভাবে এখনও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দাবি করেন সজীব ওয়াজেদ জয়। আন্দোলনকারীদের দাবি মেনে সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সিদ্ধান্তকে আওয়ামী লীগ আদালতে চ্যালেঞ্জ জানাবে বলে ইঙ্গিত দেন জয়। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সেনা পাহারায় সীমিত পরিসরে শুরু হলো রাজধানীর কয়েকটি থানার কার্যক্রম। গতকাল সকালে কর্মকর্তারা থানায় উপস্থিত হয়ে দায়িত্ব নিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, সারা দেশে 361টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এদিকে ঢাকায় 29টি সহ সারা দেশে 417 থানায় সেনা মোতায়েন করা হয়েছে। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। বিভিন্ন স্থানে হামলা হয় পুলিশের ওপর। এই অবস্থায় নিরাপত্তা শঙ্কায় কর্মবিরতির ডাক দেয় এই বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে রাজধানীর বিভিন্ন স্থানে ডাকাত, চোর ও ছিনতাইকারীদের উপদ্রব বেড়ে গেছে। এই অবস্থা থেকে বাঁচতে রাত জেগে লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছেন নগরবাসী। শুক্রবার সকালে সেনাবাহিনীর সহযোগিতায় সীমিত পরিসরে রাজধানী তেজগাঁ থানার কার্যক্রম শুরু হয়। পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয়দের সঙ্গে কথা বলে সেনাবাহিনী। এলাকাবাসী কথা দিয়েছেন, থানায় কোনো প্রকার হামলা হবে না। আমাদেরকে পুলিশকে আগে বাঁচাইতে হবে, তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেভ করাটা আমার অত্যন্ত জরুরি। থানাটাকে আমরা লাস্ট কয়েকদিন থেকে সিকিউরিটি দিয়ে যাচ্ছি এবং তাদের যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন
সেই জিনিসগুলো চালাই যাচ্ছি। তেজগাঁও, হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানায় সকাল ৮টা থেকে কর্মতৎপরতা শুরু হয়েছে। আজকে আমরা প্রথম কাজ শুরু করেছি এবং ওনাদের সহায়তায় আমি রিকোয়েস্ট করব যে আপনারা তেজগাঁ থানায় আসেন। এখানের পরিস্থিতি অত্যন্ত ভালো। এখানে সকাল থেকে আমরা জিডি ওপেন করেছি এবং সামগ্রিক পুলিশিং যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করব। তিনি বলেন, থানা জনগণের, পুলিশও জনগণের, সবাইকে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানান এই কর্মকর্তা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ১৩ উপদেষ্টার দায়িত্ব বন্টন করা হয়েছে। প্রধান উপদেষ্টা মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা সহ ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে থাকছেন। স্বরাষ্ট্র পেয়েছেন এম সাখাওয়াত হোসেন, পররাষ্ট্র তৌহিদ হোসেন। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, সরকারের মেয়াদ নিয়ে কোনো আলোচনা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ১৩ জন উপদেষ্টা শপথ নেওয়ার পরদিন শুক্রবার দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা ২৭টি মন্ত্রণালয়ে দায়িত্বে থাকবেন। মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং বাণিজ্য মন্ত্রণালয় এর মধ্যে অন্যতম। সাবেক ব্যাংক গভর্নর সালেউদ্দিন আহমেদ দায়িত্ব পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের। আসিফ নজরুল আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প, হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তৌহিদ হাসান পররাষ্ট্র। সৈয়দা রিজওয়ানা হাসানকে দেয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। শারমিন এস মুর্শিদ পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র, আ.ফ.ম. খালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয়, ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ, নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দেয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের এক অনানুষ্ঠানিক বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, তারা আইন শৃঙ্খলা, শিক্ষা, অর্থনীতি সহ সার্বিক বিষয়ে আলোচনা করেছেন। যত দ্রুত সম্ভব খুলে দিতে হবে। আপনারা জানেন যে এখনো রাস্তায় কিন্তু ট্রাফিক পুলিশ নেই, শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছে। সেরকম প্রেক্ষিতে আমরা বলতে পারিনি যে আমরা কালই খুলে দেব, কিন্তু শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে, করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে এখনো আলোচনা হয়নি। মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। হ্যাঁ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে সহযোগী হিসেবে ছাত্র প্রতিনিধিত্ব থাকবে। আমরা 2 জন ছাত্র প্রতিনিধি এই উপদেষ্টা প্যানেলে রয়েছে এবং পাশাপাশি আরও আমাদের ছাত্র প্রতিনিধিরা অন্যান্য উপদেষ্টাদের সাথে সহকারী হিসেবে সামনের দিনে কাজ করার সুযোগ থাকবে। সবাইকে দেশ পুনর্গঠনে সহযোগিতা করার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। এর মধ্যে ৫৮ জন যাত্রী ও ৪ জন ক্রু। শুক্রবার ২ ইঞ্জিনের টার্বোপ্রপ উড়োজাহাজটি দক্ষিণাঞ্চলীয় পারান রাজ্য থেকে সাও পাওলো শহরে যাচ্ছিল। পথে ভিনহেদো এলাকায় এটি বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে উড়োজাহাজটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। অলিম্পিকে মেয়েদের ফুটবলে রাতে মুখোমুখি হবে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। প্যারিসের পার্ক দি প্রিন্সেস স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। প্রায় ১৬ বছর পর অলিম্পিক ফুটবলের ফাইনালে খেলা ব্রাজিল নারী দলের ঘরে নেই অলিম্পিকের স্বর্ণ। ২০০৪ ও ২০০৮ টানা ২ অলিম্পিকের ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে হেরেই স্বর্ণ হাতছাড়া করেছিল ব্রাজিল। এবার প্রতিশোধ নেয়ার সঙ্গে প্রথম স্বর্ণ জয়ের হাতছানি ব্রাজিলিয়ানদের। দাপুটে ফুটবল খেলে সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারায় ব্রাজিলের মেয়েরা।
অন্যদিকে সর্বাধিক 4 বার স্বর্ণজয়ের কৃতিত্ব যুক্তরাষ্ট্রের। তারাই এবারের ফাইনালে উঠেছে টানা 5 জয়। দর্শক, এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার কাছে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রথম শিরোনাম, আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধি থাকবেন সব মন্ত্রণালয়। এছাড়াও 3 দিন বন্ধ থাকার পর দেশে 361টি থানার কার্যক্রম শুরু হয়েছে। আমার কাছে দ্বিতীয় যে পত্রিকাটি রয়েছে দৈনিক যুগান্তর। উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক, সহকারী উপদেষ্টা হবেন শিক্ষার্থীরা। স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা উপদেষ্টাদের। এরপরে আমার হাতে আছে দৈনিক সমকাল। অনেক চ্যালেঞ্জ ও প্রত্যাশার চাপে নতুন সরকার। তাদের দ্বিতীয় শিরোনামটি হচ্ছে সহকারী উপদেষ্টা কারা হবে শিক্ষার্থীদের মধ্যে। এরপরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। সব মন্ত্রণালয়ে সম্পৃক্ত করা হবে শিক্ষার্থীদের। অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে ডক্টর ইউনূস এই মন্তব্য করেন। এছাড়াও পরামর্শকে স্বাগত জানাবেন নাহিদ, তদবির না করার অনুরোধ উপদেষ্টা আসিফের। এরপরে আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রথম শিরোনাম, আইন শৃঙ্খলা ফেরানো বড় চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকার, প্রশাসন ও অন্যান্য সেক্টরেও চলছে চরম অস্থিরতা। এরপরে আমার কাছে আছে উপদেষ্টাদের কে কোন মন্ত্রণালয় পেয়েছেন তা নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। এরপরে আছে বণিক বার্তা। তাদের প্রথম শিরোনামটি, তিউনিসিয়ার জেসমিন বিপ্লবের ভুলগুলো বাংলাদেশ এড়াতে পারবে কি, একটি অনুসন্ধানী রিপোর্ট করেছেন তারা। এছাড়াও দুর্যোগকালে অন্তর্বর্তী সরকার গঠন বৈধ, রাষ্ট্রপতিকে জানিয়েছেন আপিল বিভাগ। এরপরে আমার হাতে আছে দৈনিক আজকের পত্রিকা। দীর্ঘ হবে সরকারের মেয়াদ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায়। এছাড়াও স্মৃতিসৌধে গতকাল যে শ্রদ্ধা জানিয়েছেন ডক্টর ইউনূস সহ উপদেষ্টারা, সেটি নিয়েও তাদের একটি প্রতিবেদন রয়েছে। এরপর আমার হাতে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার। Students reps to work with ministries, decides first meeting of advisors. এছাড়াও পুলিশ ব্যাক টু স্টেশনস পার্শিয়ালি। দর্শক, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। আমাদের পরের আয়োজন বেলা 11টায় বিশেষ সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।